হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আমার এইবারের ইউটিউবের এটা 16 নম্বর ভিডিও। আর আজকে স্টক মার্কেটের সহজ পাঠ পর্ব 10। আজকে আমি এটাই বলতে চাইছি যে ভিডিওগুলো যেভাবে আমি করেছি, আপনারা যেভাবে আমার সাথে আছেন, এর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং গত 7টা রবিবার ধরে ইউটিউব দেখে আমার কাছে অন্তত প্রায় 50 জনের কাছে পড়তে এসেছেন বিভিন্ন জায়গায়, কালনা এবং অন্যান্য জায়গায়। তাদের আমি যতটুকুনি পেরেছি আমার ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেছি। তারা নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখবেন এবং এই 7 দিনে তাদের যা পড়িয়েছি তার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশান বেলটা অন করে দিন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারেন, এবং তার সঙ্গে কমেন্ট করুন, লাইক করুন আর ভিডিও দেখতে থাকুন। আশা করছি আমার ভিডিও দেখলে স্টক মার্কেটের শেখার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে এবং ইনভেস্টের ব্যাপারে আপনাদের কিছু কাজে লাগবে, বা আমি কিছু হেল্প করতে পারবো আমার যে সীমিত জ্ঞান আছে তার মাধ্যমে। এই ভিডিওগুলো করার সময় আমি এইটুকুনি ভেবে রেখেছিলাম যে কোন দিন কী টপিক আমি পড়াবো, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে, কিছু মার্কেট আপডেট দিতে হয়েছে। যেহেতু ইউটিউব চ্যানেল, আমি সব কথা এখানে খোলাখুলি বলতে পারি না, কিন্তু যে ছাত্রছাত্রীরা আমার কাছে এর মধ্যে পড়েছেন বা শেষ 15 বছর ধরে পড়ে গেছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা পারছো যে আমি যে চেষ্টাটা করে চলেছি সেই চেষ্টাটা আজও কোনো না কোনোভাবে তোমরা আমার সঙ্গে আছো। আমার কাছে যারা পড়ে গেছো বা যারা আশেপাশে তারা ভিডিও করেছো আমার পড়ানো, তারা একটাই কারণ এখানে লুকোচুরি কিছু নেই, আমার ভিডিও করে নিয়ে গিয়েও তোমরা দেখতে পারো। কয়েকজনের মনে এটা হয়েছে যে দাদা এখন আপনি যেরকম পড়াচ্ছেন আমাদের তো সেরকম পড়াননি। আমার পড়ানোটা তো কোনো সিলেবাসের মধ্যেকার নয় বা কোনো বই বা নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। তোমরা যখন পড়তে এসেছিলে তখন মার্কেট কন্ডিশন যেমন ছিল আমি সেই অনুযায়ী তোমাদের পড়িয়েছি। তার একটা কারণে এই পড়ানোটা খুব ডাইনামিক। এখানে কিছু আমি বই লিখে ফেললাম বা কিছু জেরক্স বা প্রিন্ট আউট করে ফেললাম আর সেগুলো দিয়ে মাসের পর মাস পড়িয়ে গেলাম। এইসব করার জন্য আমি তো পড়ানোর চেষ্টা করে অন্তত করিনি, এবং তার জন্য যেটুকুনি সাফল্য পেয়েছি, মানে আমার ছাত্রছাত্রীরা যেহেতু আমার কাছে তারা পড়েছে সবাই যে কোনো বয়সের হোক, আমি সবচেয়ে কম, তার বয়স 17, আর সবচেয়ে যিনি বেশি পড়ে গেছেন স্যার, ক্ষমা করবেন যদি কিছু খারাপ বলে থাকি বা রেগে গিয়ে থাকি। তার বয়স 72 এবং আপনারা সবাই আমাকে অবাক করেছেন। তার একটাই কারণ আমি নিজেও প্রথমে যখন পড়ানো শুরু করেছিলাম আমি ভাবতে পারিনি আমার পড়ানোগুলো, আমার অভিজ্ঞতাগুলো এইভাবে কাজে লাগবে। আর যেহেতু লাইভ মার্কেটে, ডিরেক্ট মার্কেটে আমার পড়ানোগুলো কাজে লেগেছে, এর জন্য আমারও ভালো লাগছে। এটার মাধ্যমে একটা জিনিসই বোঝাতে চাইছি যে কোনো বিজ্ঞাপন আমি করছি না। আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার প্রচুর ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর একটা হিসেব দিই, শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু হিসেবটা দেওয়ার দরকার আছে। তার একটা কারণ আমরা খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি এবং আজও মধ্যবিত্ত মানসিকতা নিয়ে আমরা চলি। আমার ইউটিউব চ্যানেল এবং তার আগে যতটুকু আমার পরিচিতি হয়েছে, আমার ছাত্রছাত্রী বা আমার সঙ্গে প্রায় 637 জন যোগাযোগ করেছেন। তার মধ্যে ম্যাক্সিমাম অনলাইনে পড়তে চেয়েছেন বা আমার কাছে এসেও পড়তে চেয়েছেন। তা আমি হিসেবটা 600 বলি। এই হিসেবটা আমার দিতে খুব খারাপ লাগছে, তার একটাই কারণ আমি কিছু সমালোচনা যে পিছনে হচ্ছে সেটার জন্য আমি জবাবটা দিতে বাধ্য। কেন, এই ইনফরমেশনটা দিলে যারা আমায় ভালোবাসে তাদেরও এটা শুনে তারাও একটু লড়ার ওষুধ পাবেন। দেখুন, 600 জন, এই 15 বছরে পড়ানোর অন্য সংখ্যাগুলো আমি বাদই দিলাম। আমি যতজনকে পড়িয়েছি তাদের কাছ থেকে যদি 1000 টাকা করে নিতাম তাহলে কি জায়গায় দাঁড়াতো সেটা পরের কথা। আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, সরকার থেকে যেটুকুনি মাইনে পাই তাতে মনের আনন্দেই চলে যায়। বলতে আমি বাধ্য হচ্ছি তার একটাই কারণ আমি জানি ভালো কাজ করলে তার সমালোচনা হবেই, তবে একটু হিসেব দিয়ে নিই। আমি জানি বহুজন ভিডিও দেখেন, 1000-1500 জন দেখছেন, লাইক তো 100-150 জন করছেন। আমার যারা ভালোবাসেন তাদের জন্য এটা বলছি না, কিন্তু যারা আমাকে ভীষণ ভালোবাসেন, যারা আমার পিছনে নানা রকম সমালোচনা করছেন, একটা ছোট্ট হিসেব দিই। আমার যত বছর চাকরি বাকি আছে তাতে আমি যা মাইনে পাবো সেই মাইনেটার অ্যামাউন্টটাকে মাথায় রেখেই বলি
যদি 600 জনের কাছে আমি 10,000 টাকা করে নিই, তাহলে তার অ্যামাউন্ট কি দাঁড়ায় জানেন? 60 lakhs। যদি 20,000 টাকা করে দিই, 1,20,00,000 টাকা। নিশ্চিন্তে থাকুন, 1,20,00,000 টাকা আমার আর যে কদিন চাকরি বাকি আছে আমি মাইনে পাবো না। এই কথাগুলো কেন এই কনটেক্সটে আসছে একটু বলার দরকার আছে। তাহলে আমি যখন পড়াচ্ছি এবং টাকা নিচ্ছি না, তাহলে অন্তত 60 লাখ বা 1,20,00,000 টাকার লোভ আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোক হলেও সামলাতে পারি। এর বেশি মনে হয় যারা বেশি জানতে চাইছেন তাদের কথার মাধ্যমে এর থেকে বড় জুতো হয়তো আমি আর মারতে পারতাম না। এর বেশি আর এই বিষয় নিয়ে কথা বলছি না। তার একটা কারণে এই ভিডিওটা তো আমার ভালোবাসার লোকরাও দেখছেন, তাদের আমি মন কোনো রকমভাবে খারাপ করতে চাই না, বা আমি কোনো খারাপ কথা বলে তাদের এই পড়ানোর জন্য নির্দিষ্ট টাইমটাকে নষ্ট করতে চাই না। আশা করি আমি কি বলতে চাইছি বুঝেছেন। এইবার অন্য প্রশ্নগুলোর উত্তরের সঙ্গে আসি। স্টক আমরা বাঁচবো কী করে? দেখুন, এটুকুনি বলতে পারি, ফান্ডামেন্টাল ভালো যে কোনো কোম্পানির একটু চোখ কান খোলা রাখলেই আমরা দেখতে পারি। আমাদের প্রত্যেকে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে তাদের আমাদের পার্সোনাল স্টাডি তো কিছু আছেই। আমি এটুকুনি জানি যে স্টকটা আপনি নজর করছেন, আমার কাছে যারা পড়তে আসেন তাদের কাছে আমি প্রচুর স্টক বলি, মার্কেট নিয়ে অনেক স্ট্র্যাটেজি বলি। তোমরা যারা আমার কাছে পড়তে এসছো, একজনেরই বয়স শুধু আমার থেকে বেশি। সেই শেষ 7 সপ্তাহ 7 রবিবার আমি তোমাদের যাদের পড়াচ্ছি তারা নিশ্চয়ই মুচকি মুচকি হাসছো। এই রোববার, তার আগের রোববার আমি একটা স্ট্র্যাটেজি বলেছিলাম, সপ্তাহের 5 দিনই সেই স্ট্র্যাটেজি থেকে ইনকাম হয়েছে। আর দেখো কি কাকতালীয় ব্যাপার, কালকে প্রায় আমার কাছে 17-18 জন পড়তে এসেছিলেন। আমি পড়ানো শুরু করেছি এবং যখন পড়ানো শেষ করেছি তখন দেখছি 6 ঘন্টা হয়ে গেছে। আমি 6 ঘন্টা টানা পড়িয়েছি, পড়ানোর সময় খেয়াল থাকে না, কিন্তু পড়ানোটা নিশ্চয়ই ইন্টারেস্টিং হয়েছিল, নইলে আমার সামনে যারা ছাত্রছাত্রীরা বসেছিল তারা 6 ঘন্টা বসে থাকলো কী করে। যদিও আমার এই পাগলামোর জন্য তোমরা যদি কোনো কষ্ট পেয়ে থাকো তার জন্য আমি সরি। তোমরা অনেক দূর থেকে আসো, আমি অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি। আমি জানি তার মধ্যে অনেকেই বলেছেন যে স্যার আমরা বিভিন্ন জায়গায় শেয়ার মার্কেট পড়তে গেছিলাম, তারা তো অন্তত 3 মাস ধরে শুধু চার্টই পড়িয়ে গেছেন, আপনি একসঙ্গে এত কিছু পড়াচ্ছেন কেন? তার একটাই কারণ, এটা ব্যবসায়িকভাবে করছি না। তোমরা অনেক দূর থেকে আসছো, দ্রুত অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর তোমরা মার্কেটে গিয়ে কাজ করতে পারো। তাই তোমাদের বলছি, যারা আগে আমার কাছে পড়ে গেছো তারা মনে রাখবে এই মুহূর্তে মার্কেট অল টাইম হাই। ওয়ার্ল্ড মার্কেট সব জায়গায় ভালো, আমেরিকান মার্কেট ভালো, জাপান মার্কেট 1989 সালের পরে নতুন হাই করেছে, আমাদের স্টক মার্কেটের অবস্থা প্রচণ্ড ভালো। সেই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তে যদি লগ্নি করতে হয়, কিছু সেক্টর নিয়ে আমি আলোচনা করতেই পারি, আমি স্টক নিয়ে আলোচনা করতে পারবো না। তবে এটুকুনি বলতে পারি, এটা আমার মনে হয় যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এখন হানিমুন পিরিয়ড চলছেন, ওনারা হঠাৎ করে যদি রেগে যান বা বার্গেনিং শুরু করেন, এনডিএ এখন খুব ভালো জায়গাতেই আছে। প্রত্যেক 10 বছরে 3 বার না মার্কেট দারুণ কেনার সুযোগ দেয়, সেই কেনার সুযোগ দেওয়ার সময় টাকাটা যেন কাছে থাকে। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই মার্কেটে গন্ডগোল পাকাতে শুরু করবে, তখন যে স্টকগুলো বেছে রাখার দরকার আছে সেই স্টকগুলো কেনা যেতেই পারে স্টেপ বাই স্টেপ। গরমকাল চলে গেছে, বর্ষাকাল এসেছে। ইলেকট্রনিক্স গুডসের যে যারা বিজনেস করে, ওয়াশিং মেশিন, এসি, এসব যারা বানায় সেই সব কোম্পানিগুলোতে তো নিশ্চয়ই আশা করি ভালো প্রফিট হয়েছে। আগামী দিনের জন্য দেখুন সার আর রেল, এই শেয়ারগুলো যথেষ্ট বেড়ে গেছে। আমি বলছি না আরও বাড়বে কিনা, তার একটাই কারণ আমি ব্যক্তিগতভাবে একটি রেল কোম্পানির শেয়ার কিনেছিলাম 200 টাকায়, খুব দ্রুত 350 টাকায় প্রফিট বুক হয়ে গেছে। আমি ভেবেছিলাম দারুণ প্রফিট হলো, এর থেকে আর কত প্রফিট হবে, কিছুদিন আগেই ওটা 600 টাকা দাম হয়ে গেছিলো। তা যাই হোক, আমরা মুভিং অ্যাভারেজ আর সুইং ট্রেডের উপর দাঁড়িয়ে কাজ করি, সবসময় তো সব ক্যালকুলেশন ঠিক হয় না, তবে প্রফিট হলে ভালো লাগে, লসের কথাটাও মনে রাখতে হবে। আজকে সহজ পাঠের 10 নম্বর ভিডিও, আমি একটা কাজ করেছি। আমি কিছুক্ষণ আগে আমার এক ছাত্রের বাড়িতে গেছিলাম, যেখানে আমি নর্মালি পড়াই। আমাদের ওই ছাত্রের অফিস ঘর আছে, সেখানে 5-6 জন হলে তো সুন্দরভাবে পড়ানো যায়, আর একটু বেশি হয়ে গেলে সেই ছাত্রের বাড়িতেই পড়াই। তাদের বাড়িতে কিছুক্ষণ আগে গেছিলাম। এখন 16 জুলাই দেখতে গেলে তার এখন রাত্রি 12টা বেজে গেছে। আমি একটা বোর্ড পেয়েছিলাম, সেখানে আমি খুব সুন্দরভাবে একটা চার্ট এঁকে আমি যেগুলো পড়িয়েছি সেই লেখাগুলোকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আমি আমার এই বলার পরে ওই ভিডিওটা এখানে ট্যাগ করে দেবো। তার ফলে আপনারা অন্তত আমি কি বলতে চাইছি সেটা কিছুটা ছবি এঁকে বুঝিয়েছি, একসঙ্গে অনেকগুলো জিনিস খুব দ্রুত বুঝিয়েছি, আমার মনে হয় কাজে লাগবে। আমি আবার বলছি, আমি
অহংকার করা পছন্দ করি না, ঔদ্ধত্য করা আমার ছোটবেলা থেকে কোনো অভ্যেস ছিল না, কিন্তু কিছু কথা বলতেই হয়। তার একটাই কারণ, কিছু মানুষ, মানে যেহেতু বাংলায় বলছি, খারাপ লাগছে নিজে একজন বাঙালি হিসেবে। বাঙালিরা ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করার থেকেও সেটাকে নিচে টেনে নামানোর চেষ্টা করেন, এটা আমি জানি। আমার ছাত্রছাত্রীদের মাধ্যমে আমি যে খবরগুলো কিছু পেয়েছি তার মাধ্যমে কিছু জবাব দিলাম, কিছু মনে করবেন না। আমি খুব সাধারণ একজন মানুষ, ডিসিপ্লিন মেনে চলি। আমিও আর 5টা লোকের মতোই কিছু টাকা উপার্জন করি, কিছু সেভিংস করি, কিছু বিপদের জন্য রেখে দিই। আমার বাড়িতে বাবা মা আছেন, বয়স্ক, একজনের বয়স 80, একজনের বয়স 70, তাদের নিয়ে আমার সংসার চলে। আর শেয়ার মার্কেট, এই পাগলামোটা আজকে শুধু পাগলামো নয়, সিরিয়াসনেসই বলতে পারি, তার লোকে এটাকে পাগলামো বলে। আমি চেষ্টা করছি যাতে কিছু মানুষকে শেখানো যায়। আমি জানি আমার ওয়েব ক্যাম নেই, আমার ভিডিও স্ক্রিন রেকর্ডিং করেও দেখানো চেষ্টা আমি করব। তার একটা কারণ, ওই জন্যই বলছি, আমি আর একটা ইউটিউব চ্যানেল করে আমার এক স্টুডেন্টের, সেখানে আমি কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। পার্সোনালি ইউটিউবে সেটা হয় না। আপনারা এরপরেই আমি যে বোর্ড ওয়ার্কটা করেছি সেটা এর সঙ্গে ট্যাগ করে দেবো, দেখুন, আমার মনে হচ্ছে ভালো লাগবে। আর সেক্টর নিয়ে যদি বলি, একটু বলতেই হবে, সবাই জানতে চাইছেন। দেখুন, সার আর রেল এগুলো তো বেড়ে গেছে। আগামী দিনে ইলেকট্রনিক্স বিজনেস, ডিফেন্স সেক্টর, জাহাজের কোম্পানি বা জাহাজ সংক্রান্ত সেক্টরগুলো, ইলেকট্রিসিটির মধ্যে তো 3-4টে কোম্পানি আছে, আমাদের পাওয়ার সেক্টর। কিন্তু ব্যক্তিগতভাবে আমি পাওয়ার সেক্টরকে খুব একটা বিশ্বাস করি না, তার একটাই কারণ, ইলেকট্রিক বিল তো আর গভর্নমেন্ট বেশি বাড়াতে দেবে না। সিমেন্ট সেক্টর কিনতেই পারেন। আমি চিরকাল এফএমসিজি এবং চলো ফরেন লিকার, যাই যেসব কোম্পানিগুলো আছে সেখানে ইনভেস্ট করতে আমি নিজে কতটা বিশ্বাস করি বড় কথা নয়, কিন্তু এগুলো তো টাকা হয়। এখন যে কোনো শেয়ার কিনলেই টাকা হবে, বাজেট পর্যন্ত হয়তো মার্কেট ঠিকই থাকবে। ব্যাঙ্ক নিফটি এবং নিফটি নিয়ে আমি ক্লাসে যে আলোচনা করেছি সেই আলোচনাগুলো এখানে আমি করতেই পারি। আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি বড্ড হাঁপিয়ে গেছে, নিফটি এখনও তেজি রয়েছে। আপাতত 24,800 একটা রেজিস্ট্যান্স, আমরা ছবি দেখলেও এটা বুঝতে পারবো। ব্যাঙ্ক নিফটি নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তবে আজকে মিটিং হয়ে গেছে, যে 7টা প্রপোজাল ফিউচার অ্যান্ড অপশন মার্কেট নিয়ে এসেছিল তার সম্পর্কে কিছু আলোচনা হয়েছে। সেবি বলেছে মানুষের সঙ্গে, মানে রিটেলারদের সঙ্গে আলোচনা করা হবে, সব পক্ষ থেকে আলোচনা করা হবে, একটা কনসালটেশন পেপার অনুযায়ী কাজ করা হবে। মার্জিন হয়তো এরপর বাড়তে চলেছে, মানে লট সাইড হয়তো বাড়তে চলেছে। রোজ এক্সপায়ারি এই ব্যাপারটা মনে হয় বন্ধ হতে চলেছে। আর আপ ফ্রন্ট মার্জিন, মানে অপশান বাই করলেও টাকা দিতে হলে, এটা সত্যি নর্মাল রিটেলারদের পক্ষে খুব খারাপ। তাই জন্য আমরা ইকুইটি মার্কেটের একটু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এই ভিডিওটায় কোনো যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, সরি। আমার এই ভিডিওতে যেগুলো বোঝাতে চেয়েছি আমি খুব চটজলদি বললাম। তার সঙ্গে এবার আমি আমার বোর্ড ওয়ার্কটা জুড়ে দিচ্ছি। ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট। আমরা আজকে এতদিন কথা বলে এসেছি, আজকে একটা বোর্ড পেয়েছি আমার ছাত্রের ঘরে, এখানে আমি পড়াই। ইউটিউবের যারা ইউটিউব থেকে যারা এসেছিল তারা এখানেই পড়েছে। গতকাল আমি 6 ঘন্টা ক্লাস নিয়েছি। যারা আমার কাছে 17 জন এসেছিলেন পড়তে, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ 6 ঘন্টা পড়ানোর জন্য কিন্তু যথেষ্ট কমিটমেন্ট দরকার। এরকম জায়গাতেই এই জিনিসটা করার চেষ্টা করেছি। আজকে আমরা একটু বোর্ডে কয়েকটা জিনিস একটু দেখানোর দরকার আছে, তাই আমি দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি জানি, আমার ফর্মুলা ASMP, অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট এন্ড সাইকোলজি। তাহলে অ্যানালিসিস যদি 15% হয়, স্ট্র্যাটেজি যদি 15% হয়, মানি ম্যানেজমেন্ট যদি 30% হয়, তাহলে অন্তত আমরা ধরতে পারি 40% সাইকোলজি। এটা নর্মালি লোকজন বলে থাকে, কিন্তু আমি সেটাকে একটু সরলীকরণ করে দিয়েছি। 10%, 10%, অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি 10%, 10%, 20%, সাইকোলজিতে আমি 60% দেওয়ার পক্ষপাত, তাহলে মানি ম্যানেজমেন্ট 20%। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে অরিজিনাল মানি ম্যানেজমেন্ট আর সাইকোলজিটাই ট্রেডিং এর ক্ষেত্রে এবং ইনভেস্টের ক্ষেত্রে সব কথা। কিন্তু আমরা অ্যানালিসিস এন্ড স্ট্র্যাটেজি এটাকে অস্বীকার করতে পারবো না, করা যায় না। এবার মুছে নিই, তাহলে আমি এটাকে মুছে দিই। মোটামুটি আমি আমার জিনিসটাকে আবার রিকল করিয়ে নিতে পারলাম। অন্তত এতদিন আমি বলছিলাম, আজ একটু বোর্ড যেহেতু পেয়েছি একটু ভালো করে শেখানোর চেষ্টা করি। আমাদের মনে রাখতে হবে নর্মাল চার্ট আমরা কি করে দেখি। এটা আমাদের নর্মাল চার্ট। এই দিক থেকে এইগুলোতে
টাইম ফ্রেম, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, টাইম এদিক দিয়ে যায়। আর প্রাইস বা রেট, দাম এদিক দিয়ে বাড়তে শুরু করে। নর্মালি একটা যদি ছোট্ট ছবি আঁকার চেষ্টা করি, যে স্ট্র্যাটেজি হয় এরকম, একটা দাম এইভাবে 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 বেড়েছে, তার মধ্যেখানে দামগুলো এরকম ভাবে পড়েছে। এরকম যদি তৈরি হয়, আমি ধরে নিই এগুলো একটা ডে ক্যান্ডেল, তাহলে আমরা এখানে ধরতে পারি একটা দিন, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিন। তাহলে অন্তত এটা 5 দিনে যদি সপ্তাহ হয়, তাহলে অন্তত 2.5 সপ্তাহ, 2.5 উইকের একটা চার্ট। এই চার্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা জায়গার ওপর দিক, আমরা যদি ওপর দিকটা বলি তাকে রেজিস্ট্যান্স বলি, আর নিচটায় সাপোর্ট বলি। তাহলে আমি একটা দাগ কেটে নিই, তাহলে এইটা যদি রেজিস্ট্যান্স হয় আর এগুলো তার সাপোর্ট, আমি S1 আর S2 দিয়ে সাপোর্ট বোঝাই, আর রেজিস্ট্যান্স R1 আর R2 দিয়ে বোঝাই। তাহলে এটা S1, এটা S2, এটা R2, এটা R1। আমরা মোটামুটি দেখে বুঝতে পারছি দামটা বাড়তে বাড়তে গিয়ে যেখানে ধাক্কা খেয়ে এসে নিচে পড়ে তাকে আমরা রেজিস্ট্যান্স বলি। অনেকটা ব্যাপারটা একটা বাড়ির একটা ঘর, ঘরের মেঝে আর ছাদ, মেঝে এলে আমরা সাপোর্ট পাই, আর ছাদে গেলেই মাথাটা ধাক্কা লেগে আবার নিচে পড়ে যাবো। নর্মালি প্রাইস এইভাবে মুভমেন্ট করে। আর একটা চার্টে প্রাইস মুভমেন্ট স্টক মার্কেটের খুব ইম্পর্টেন্ট জিনিস। এই প্রাইস মুভমেন্টের উপরে সবকিছু নির্ভর করে। আমি জানি যারা আরেকটু ভালো পড়াশোনা করছেন বা যারা স্টক মার্কেট নিয়ে খুব সিরিয়াসলি ভাবেন, তারা ভাবছেন এই ব্যাপারগুলো খুব ইজি, খুব সোজা ব্যাপার। হ্যাঁ, খুবই সোজা ব্যাপার, কিন্তু আমি ইউটিউবটা যখন করছি সবার জন্যই করছি, তাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স এইভাবে ক্যালকুলেট করা হয়। আবার মাঝামাঝি একটা জায়গা আমরা ধরে নিই, যে এবার একটুখানি পাশে দামগুলো লিখি, তাহলে বুঝতে একটু সুবিধা হয়। কাল্পনিক দাম, এটার কোনো স্টকে আমি ধরি 330 টাকা, 320 টাকা, এটা 280 টাকা, এটা 275 টাকা। তাহলে স্টকটা জাস্ট 2.5 সপ্তাহের মধ্যে দেখছি 280 টাকাকে সাপোর্ট করে উঠে গিয়ে 330 টাকায় ধাক্কা খেয়ে একটু নিচে এসছে, আবার 330 টাকায় গেছে, এখানে একটা হেভি সেলিং হয়ে 330 টাকা থেকে একদম লো ভেঙে চলে গেছে। তাহলে আমি আগে জানতাম কি 280 টাকা লো ছিল, এই লোটাকেও ভেঙে চলে যাচ্ছে। যদি এরকম যদি কোনো স্টক হয়, তাহলে বুঝতে হবে সাংঘাতিক ভোলাটিলিটি মেনটেন করা একটা স্টক। তার একটাই কারণ, একই সপ্তাহের মধ্যে ও উইকলি 2.5 সপ্তাহের মধ্যে, ধরে একটা মাসের মধ্যে, তাহলে 2.5 সপ্তাহের মধ্যে একটা মাসের মধ্যে ও একই সঙ্গে হাই ফাটিয়েছে, লো ফাটিয়েছে। এরকম স্টক অবশ্যই আছে, এরকম ঘটনা কিন্তু বহু ঘটে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এরকম যদি কোনো একটা ছবি তৈরি হয়, তাহলে এটা বাড়তে বাড়তে যখন গেছে, একদিনেই যদি এই স্টকটা পড়ে থাকে, তাহলে আপনার যদি একটা স্টপ লস মেনটেন করা থাকে মনে মনে, যে আমি যে কোনো জায়গায়, তাহলে এখানে যেটা কাল্পনিক দাম আমার করা থাকে, যে এটার প্রাইস আমি ধরে নিই 306 টাকা। তাহলে এরকম যদি একটা জায়গা থাকে যে আমি এরকম কোনো জায়গাতে বাই করেছি, দেখুন একই ছবি কিরকম বদলে যাচ্ছে। এটা যখন এই দাগটা কাটেনি, তার আগে পর্যন্ত আমি কি ভাবছি, একটা স্টক থেকে ওঠানামা করে ওপর দিকে যাচ্ছে। তাহলে কেউ না কেউ এই তেজিটা দেখে এরকম বা এইরকম জায়গায় স্টকটা আটকে যায়। এটাই স্টক মার্কেট সবচেয়ে ভালো হয়, সবচেয়ে বেশি এই ক্ষেত্রে হয়। আমরা টিভি দেখে বা মিডিয়া দেখে বা কোনো স্টাডি করে, আমি কিন্তু জাস্ট সিম্পল সাপোর্ট আর রেজিস্ট্যান্স আর পড়াচ্ছি না। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যেই পড়ানোর জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিরকম? আর এই ছবিটা নর্মাল ছবি নয়, এটা আমরা কি বুঝতে পারছি যে এরকম দামে, এবং নর্মালি আমরা নর্মাল যারা রিটেলার তারা ঠিক এইরকম দামেই ফাঁসি। তার একটাই কারণ, এই যে মুভমেন্টটা যখন দেয় তখন কিন্তু আমরা খবরটা সম্পর্কে সচেতন হই না। কিন্তু আপনার কাছে যদি একটা চার্ট থাকে, আপনার কাছে যদি এই জাস্ট সিম্পল চার্ট দেখার মতো একটু বুদ্ধি থাকে, যেই স্টকটা আপনি স্টাডি করতে চাইছেন তাকে জাস্ট নিন। আমরা খুব মজার গল্প বলি, আমার গুরুদেব এটা বলেছিলেন, যারা ম্যারিড তারা খুব ভালো বুঝতে পারবেন। ধরুন কাজ টাজ করে ফিরেছেন, আপনি আপনার বউয়ের মুখের অবস্থা দেখলে বুঝতে পারবেন না দিন কেমন যাবে, যে বাড়িতে আজ কি পরিস্থিতি হয়। তাই ঠিক এইরকম যারা অবিবাহিত তারা বুঝতে পারবেন না, পরে বুঝবেন। তা ঠিক একইভাবে একটা চার্ট,
এই চার্টটা দেখলেই কিন্তু সেই স্টকটার কি পরিস্থিতি সেটার মূল্যায়ন করা যায়। একটু লাইটার ভেবে বললাম, কিছু মনে করবে না, মজা মজা করে, কারণ পড়াশোনাটা বড্ড চাপ হয়ে গেলে স্টক মার্কেট হয় না। তাহলে ঠিক এই পর্যায়ে ভালোবাসাটাকে নিয়ে যেতে হবে যেন এই শেয়ার মার্কেটটাও নিজের জীবনেরই একটা অঙ্গ। তাহলে এই চার্টটা বলে দিচ্ছে এই রেজিস্ট্যান্সটা হতে পারে, এটা তো আগে অনেক ছবি আছে, এর আগে অনেক ঘটেছে, আমরা কেটে একটা জিনিস বোঝাচ্ছি। তাহলে এই জায়গা দুটোতেও যদি আপনি কিনে থাকেন এবং আপনি যদি মনে মনে ঠিক করে থাকেন 306 কেটে দেবো, তাহলে আগে আপনার একটা ক্যালকুলেশন করা থাকছে। এইবার আসি যেটা অনেকে বুঝতে পারেনি, আমার মনে আছে। এইবার মুভিং অ্যাভারেজ গুলোকে আমি এখানে সেট করছি। আমার মুভিং অ্যাভারেজ কি, এই মুহূর্তে মুভিং অ্যাভারেজ হচ্ছে 9, 15, 25, 35 আর লাস্টে হচ্ছে 50। তাও আমি বলছি 50 মুভিং অ্যাভারেজ মতো ওয়েট করবেন না। তাহলে আমি যদি ধরি এই চারটে মুভিং অ্যাভারেজ এবার পরপর যদি দিতে শুরু করি, কিরকম আসবে ছবিটা? এরম একটা আসবে, এরম একটা আসবে, এইদিকে আসবে, আর একটা এরকম আসতে পারে। তাহলে পাশে পাশে লিখে দিচ্ছি, এটা 9, এটা 15, এটা 25, এটা 35। তাহলে আমার যদি এরকম ভাবাই থেকে 9 মুভিং অ্যাভারেজ এরকম ভাবে উঠছিল, অবভিয়াসলি এটা এই পর্যন্ত। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, একটু কাছে নিয়ে, এই ছবিটা পর্যন্ত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তার একটাই কারণ, যখন এইটুকুনি জায়গায় জিনিসটা উঠতে শুরু করবে, এই মুভিং অ্যাভারেজ গুলো কিন্তু উঠতে শুরু করবে। হতেই পারে তখন এই 9 মুভিং অ্যাভারেজটা এরকম জায়গায় চলে এলো, এখানে 9, এখানে 15, তো অবভিয়াসলি 25 এবং 35 এই মুভিং অ্যাভারেজের জায়গাগুলো কিন্তু উপরে উঠে যাবে। আমি বারবার কি বলেছি, আমরা যখন স্টকটা কিনবো সেই দিনের মুভিং অ্যাভারেজ গুলো আমরা ডায়েরিতে একটু লিখে রাখবো। যারা অনেকে বলছিলেন দাদা একটু করে দেখান, ব্যাপারটা এরকম। এটা আসছে তো, বোর্ডটা ভালো আসছে? তাহলে দেখুন, আপনি যখন এখানে কিনছেন, তাহলে আমি ধরেই নিই এই দামগুলো কি কি হতে পারে। এই দামটা হতে পারে 318 টাকা। 318 টাকায় যখন আমি কিনছি, 9 মুভিং অ্যাভারেজের ওপরে চলছে, তাহলে 306 যদি তখন 25 বা 35 মুভিং অ্যাভারেজের জায়গা হয়, তাহলে অন্তত এটা আপনি কল্পনা করে নিতেই পারেন, এই লাইনটা যখন গোত্তা দিয়েছে নিচের দিকে চলে এসছে, তখন এটা অন্তত 315 বা 311 এরকম একটা কিছু হতে পারে। তাহলে আপনি স্টকটা কেনে, এবার আপনি এটা তর্কতে আসতেই পারে আমাদের যে আমি স্টকটা কিনেছি স্যার, 2 দিন তো বেচতেই পারবো না, 3 দিন তো বেচতে পারবো না। আমি এটা একটা কাল্পনিক চিত্র তৈরি করার চেষ্টা করছি, যাতে একটা ছবিতে আমি সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ কি করে তৈরি করা যায়, কি করে স্টকটা ওঠানামা করে, এই টোটাল জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তাই আপনি যেটাকে তেজি ভাবছেন, এই ঠিক এই জায়গাতে আমি এটা নিয়ে বলবো, এই জায়গাটা, এই খানটাতেই একটা গন্ডগোল তৈরি হয়। এই গন্ডগোলটা কি তৈরি হয়, এটা আমি জাস্ট মুছে দিয়ে এক্ষুনি বোঝানোর চেষ্টা করছি, খুব চটজলদি বোঝানোর চেষ্টা করছি, দেখি কতটা পারি কিনা। এই ছবিটা মাথায় রাখবেন, দরকার একটা স্ক্রিনশট করে রেখে দেবেন, তারপর আমি কি বলছি বোঝাচ্ছি। একটু কষ্ট করে শিখলে অসুবিধা হবে না, ভালোই হবে। এবার ছবিটা মাথায় নেই, মনে রাখবেন আপনাকে চার্ট দেখতে হবে, সেই চার্ট যেন অবচেতন মনে আপনি দেখতে পান। কমিটমেন্টটা নিজের এমন জায়গাতেই নিয়ে আসতে হবে যে আপনি এটা পারবেন। আমি এইখানে পড়িয়ে, এইখানে দাঁড়িয়ে কালকে টানা 6 ঘন্টা পড়িয়েছি, এই ঘর ভর্তি ছাত্রছাত্রীরা ছিল। কমিটমেন্ট থাকলে আপনি পারবেন। আপনার মনে যদি হয় স্টক মার্কেটটা আমি ঠিক শিখবো, শেখার চেষ্টা করব, আপনি পারবেন যদি সেই জায়গাটা আপনি যেতে পারেন। তাহলে ঠিক এই জায়গাটা আবার ফিরে আসি। তাহলে এইখানে 320 এবং 330 এই জায়গাটাতে যদি শেয়ার মার্কেটের মুভমেন্টটা আমার শেয়ারে আটকে গেছে, আর আমি ক্যান্ডেলস্টিক করছি না, আমি জাস্ট এখানে একটা লাইন চার্ট দেখানোর চেষ্টা করছি। তাহলে এই জায়গাটাতে আর নিচে চলে গেলে এই জায়গায়, তাহলে আমি এইটুকুনি বলতে পারি যে এখান থেকে যদি বাড়ে, তাহলে দীর্ঘদিন এইখানটা আটকে গেছে, হতে পারে এখানে 5 দিন, 1 2 3 4 5 দিন ধরে শেয়ারটা একটা রেঞ্জের মধ্যে, ন্যারো রেঞ্জে আটকে গেছে 320 330। আপনার এটা 307 থেকে এত টাকা বেড়েছে কিনা সেটা আপনি বেড়েছেন, আপনি দেখে ফেলেছেন। এইটা যদি নিচের দিকে পড়ে তাকে বলে ব্রেকডাউন, আর ওপরের দিকে যায় তাকে আমরা বলি ব্রেকআউট। এই পার্সেন্টেজটা ওই মুভিং অ্যাভারেজটাকে দেখেই আপনারা ক্যালকুলেট করতে পারবেন। তখন যেই ব্রেকডাউন হবে, তখন মুভিং অ্যাভারেজ গুলো কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে। তখন আপনার মনে আছে 35-এ আপনি কেটে দেবেন। খুব যদি আপনি রাখতে চান 50 মুভিং অ্যাভারেজ, কিন্তু আমি বলবো 50 মুভিং অ্যাভারেজ মতো মার্কেট এত হাই আছে,
আমার মনে হয় না বাজেট করতে করে বড় দুর্ঘটনা ঘটবে, কিন্তু আপনার স্টকটাতে হতেই পারে। কারণ এটা তো আমরা সবাই, এটা তো আরো দুঃখ হয় যে আমি যে স্টকটা কিনি সেটা বাড়ছে না, আমার বন্ধু বান্ধবের স্টকটা বেড়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতেই পারে। আজকে এটা করেই মনে হয় অনেকটাই হয়ে যাবে। কত হয়েছিল, কত মিনিট হয়েছে? 12 মিনিট। আচ্ছা, তাহলে আর একটু বলা যাবে। এইবার এখান থেকে যদি ফ্রেশ বাড়ে আর এখান থেকে যদি পড়ে, তাহলে আপনি কেটে বেরিয়ে যান। যদি ফিউচারে ট্রেড হয় তাহলে এখানেও অনেকে বিক্রি করে। আমি ধরে নিচ্ছি যে আর যে নিয়ম কানুন 4 টাকা মিটিং চলছে ওই যে 7টা প্রপোজাল নিয়ে, আর আজকে তো প্রায় রাত্রি 11টা বাজে আমি ভিডিও করছি, তা এখান থেকে ব্রেকআউট যদি মানে তাহলে 330 টাকা থেকে এটা বাড়তে বাড়তে যেতে পারে। তখন মুভিং অ্যাভারেজ গুলো ওপরে থাকবে। তার মানে একটু আগে যেটা বলছিলাম, যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম, একটু লাল কালি দিয়ে বোঝাই, যে তাহলে মুভিং অ্যাভারেজ গুলো এরকম উঠে যাবে, এরকম উঠে থাকবে, এরকম উঠে থাকবে, এরকম উঠে থাকবে। 9, 15, 25, 35 সব মুভিং অ্যাভারেজের ওপরেই থাকবে। তাহলে ওপর দিকে যদি যায় ব্রেকআউট মানে, আর আমরা একটা সবসময় কি বলেছি, এটা সবসময় মনে রাখবেন, আমার স্টুডেন্টরা আমি সবসময় বলি, এই ভলিউম খেয়াল করবেন। ভলিউম কখনো আপনাকে ঠকাবে না। একটা নর্মাল ভলিউম তার থেকে যদি ওপরে যায়, এটা যদি একটা নর্মাল ভলিউম হয়, এই নর্মাল চার্টে আপনি স্টক নামান, ইন্ডিকেটরস নামান, গ্রাফটা দেখছেন, আপনি ক্যান্ডেলস্টিক দেখতে পারেন, বার দেখতে পারেন। আমি একটু পড়ানোর সুবিধার জন্য এখন লাইন চার্ট দেখাচ্ছি। তাহলে এই মুভিং অ্যাভারেজ গুলোর ওপরে যদি থাকে এবং ভলিউম যদি সেটাকে সমর্থন করে, চার্টটা ছবিটা ঠিক এরকম হবে যে দাম বাড়ছে, ভলিউমও বাড়ছে, ব্রেকআউট করছে, অবশ্যই সেই স্টকটা কেনা যায়। বা ইন্টারনেটেও যদি এরকম ঘটনা ঘটে, কেনা যায় উইথ স্টপ লস। আর ঠিক একইভাবে যদি নিচের দিকে আসতে শুরু করে, তাহলে ভলিউম কিন্তু সাপোর্ট করবে। তখন আপনি যদি কিনে থাকেন সেই স্টকটায় প্রফিট বুক করবেন, বা আপনার ওই স্টকটার জন্য আগে থেকে যে ক্যালকুলেট করা আছে স্টপ লস, সেই অনুযায়ী স্টকটাকে কেটে দেবেন। আমি কিন্তু আজ একসঙ্গে 4-4টে জিনিস পড়ালাম। মুভিং অ্যাভারেজ কি করে ছবি দেখতে হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে একটা স্টক মধ্যেখানে জট পাকিয়ে গেলে ব্রেকআউট, আর একদম মেঠো বাংলায় বোঝানোর চেষ্টা করছি। অনেক টেকনিক্যাল কথা, ইংরেজিতে অনেক ওয়ার্ড ইউজ করা যায়, আমি অতটা জটিল করতে চাইছি না, সিম্পল ফর্মে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ব্যাপারটা এত সিম্পল নয়। এই থিওরিটাকে বক্স থিওরি বলে। এই নিয়ে টোটাল অন্তত ঘন্টা 3-এর একটা ক্লাস নেওয়া যায়। আপাতত ব্রেকআউট আর ব্রেকডাউন এভাবে হয়। ব্রেকডাউন মানে আপনার স্টকটার দাম পড়ে যাচ্ছে, সাবধান, কেটে বেরিয়ে যাওয়া ভালো। ব্রেকআউট এখন ম্যাক্সিমাম স্টক মনে রাখবেন ওয়ার্ল্ড মার্কেট তেজিতে আছে, আমেরিকান মার্কেট তেজিতে আছে, অল টাইম হাই, এত বছর বাদে ইন্ডিয়ান স্টক মার্কেট তেজিতে আছে। জাপান মার্কেট 1989 সালের পরে তেজিতে এসেছে। গ্লোবাল মার্কেট তেজি, তাই আমাদের মার্কেট তেজি চলছে। কার কি গন্ডগোলে কি অশান্তিতে মার্কেট পড়বে আমি জানি না, কিন্তু শেয়ার মার্কেট যেমন বাড়বে তেমন পড়বেও। হতেই পারে আপনি পিকে গিয়ে স্টক আটকে গেলেন, তখন কিন্তু আপনাকে কেটে বেরোতে জানতে হবে। আর নইলে যতক্ষণ তেজি চলছে এনজয় ইউর প্রফিট, কোনো অসুবিধা নেই। এইখানে শুধু খেয়াল রাখতে হবে আমরা যে স্টকটা কিনেছি সেটা পড়বে না, সেটা শুধু বাড়বে, এমন ভুল সাইকোলজি রাখবেন না। আর মার্কেট অবশ্যই কেনার সুযোগ দেবে। আপাতত আজকে চার্ট দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম, আশা করি কাজে লাগবে। গুড নাইট।